আমরা আজকে হলো একটা আর্গুমেন্টারি বেসে শিখবো। এটা কম্বাইন সেভেন ব্যাংকস অফিসার ক্যাশ 2021, যেটা 2024 কয়েকদিন আগে পরীক্ষাটা হলো, সেটা দেখি। এটা হলো কম্বাইন সেভেন ব্যাংকস কম্বাইন সেভেন ব্যাংকস অফিসার ক্যাশ 2021 এক্সাম হেল্ড ইন 2024, held in 2024. Argumentative essay. Argumentative essay. কোশ্চেনটা ছিল গ্লোবালাইজেশন বেনিফিটস লো ইনকাম ইকোনমিস। গ্লোবালাইজেশন বেনিফিটস, গ্লোবালাইজেশন বেনিফিটস লো ইনকাম ইকোনমিস, লো ইনকাম ইকোনমিস। এটা ছিল কোশ্চেন। আর্গুমেন্টের এসে লিখতে হবে গ্লোবালাইজেশন বেনিফিটস লো ইনকাম ইকোনমিস। গ্লোবালাইজেশন বেনিফিটস লো ইনকাম ইকোনমিস এর সুবিধা বয়ে নিয়ে আসে। গ্লোবালাইজেশনের মাধ্যমে লো ইনকাম যে ইকোনমি গুলো আছে সেটার বেনিফিটটা হয়। এটা এগ্রি করবো না ডিসএগ্রি করবো? আমরা আসলে চাইলে এগ্রিও করতে পারবো, ডিসএগ্রিও করতে পারবো। আমরা পার্শিয়াল এগ্রি করতে পারবো, পার্শিয়ালি ডিসএগ্রি করতে পারবো। তো আমরা এখন আসলে আমাদের প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমরা এটা এগ্রি করবো না ডিসএগ্রি করবো, না পার্শিয়ালি এগ্রি বা ডিসএগ্রি। আর কি কি পয়েন্টস এর ভিত্তিতে আমাদের এটা লিখতে হবে, কি কি পয়েন্টস এর ভিত্তিতে আমাদের এটা লিখতে হবে, এটা আমাদের প্রথম কাজ। আচ্ছা, এগ্রি করবেন না ডিসএগ্রি করবেন? আচ্ছা, আমরা এগ্রি করব। গ্লোবালাইজেশন বেনিফিটস লো ইনকাম ইকোনমিক্স, আমরা পার্শিয়ালি এগ্রি করতে পারি। এটা গ্লোবালাইজেশনের আসলে দুইটা দিকই আছে, পজিটিভ নেগেটিভ দুইটা বিষয় আছে। আচ্ছা, আমরা পার্শিয়ালি এগ্রি করতে পারবো, চাইলে আমরা এগ্রিও করতে পারবো। আচ্ছা, ধরে নিচ্ছি আমরা যে এটা এগ্রি করছি। কারণ আমরা এটা এগ্রি যদি করি তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো যে আমাদের কি কারণে আমরা এগ্রি করব সেই পয়েন্টস গুলা ফাইন্ড আউট করা। তাহলে আমরা পয়েন্টস ইন ফেভার, ধরুন আমরা পক্ষে যাচ্ছি টপিকের, তাহলে আমাদের পয়েন্টস ইন ফেভার কি হবে যদি বলি, দেখেন পয়েন্টস ইন ফেভার আমরা যদি বলতে চাই, পয়েন্টস ইন ফেভার, পয়েন্টস ইন ফেভারটা আসলে আমাদের কি আমাদের কি কি পয়েন্টস এর ভিত্তিতে লিখতে হবে। কি কারণে এগ্রি করবে বলেন তো? আমরা গ্লোবালাইজেশন কিভাবে আসলে বেনিফিটস করে আমরা এগ্রি করব কেন? গ্লোবালাইজেশনের ফলে কি হয়? গ্লোবালাইজেশনের ফলে আসলে কম্পিটিশনটা বাড়ে, তাই না? কম্পিটিশনটা বাড়ে এবং কম দামে প্রোডাক্ট কেনা যায়। অর্থাৎ একটা প্রোডাক্ট একটা কান্ট্রির লোকজন ধরেন কম দামে সেটা তৈরি করতে পারে, সেটা কিন্তু আমরা গ্লোবালাইজেশন হলে কম দামে পারচেজ করতে পারি। যদি আপনি বলেন যে আমরা যে চাইনিজ প্রোডাক্ট গুলো কিনি সেগুলো অনেক দামে সস্তা না? অনেক কম দামে কিন্তু প্রোডাক্ট গুলো কেনা যাচ্ছে। চাইনিজ প্রোডাক্টের কথা আমরা যদি বলি সেটা অনেক কম দামে কেনা যাচ্ছে। তার মানে হলো যে আমরা কম দামে পণ্য পাচ্ছি। সেটা যদি ওই পণ্যটা আমাদের দেশে তৈরি করতে হয় হয়তো অনেক টাকা লাগবে, বা সে যদি জাপান থেকে আনতে চাই অনেক এক্সপেন্সিভ হবে, আমেরিকা থেকে নিতে চাইলে অনেক এক্সপেন্সিভ হয়, কিন্তু আমরা কম দামে সেই প্রোডাক্টটা পেতে যাই। আমরা কম দামে সেটা বলবো। অর্থাৎ পিপুল লিভিং ইন লো ইনকাম কান্ট্রিজ ক্যান বাই গুডস উইথ চিপার অফ কস্ট। এখানে দেখেন আমরা যদি বলি, এখানে পিপল লিভিং ইন লোয়ার ইনকাম countries, living in lower income countries can purchase এখানে purchase goods with cheaper of cost, we of yes
with cheaper of cost, with cheaper of cost, cheaper of cost, as global competition driving prices down, as global competition global competition drives prices down, drives prices down, prices down. আচ্ছা, এখানে আমরা একটা লিখবো, উদাহরণ এক্সাম্পল দিব। আসলেও এক্সাম্পলে আমরা এটা লিখবো, যে চাইনিজ প্রোডাক্টের কথা আমরা বলবো, তাই না? চাইনিজ, দ্য প্রাইস অফ চাইনিজ প্রোডাক্ট ইন বাংলাদেশ মার্কেট। এখানে চাইনিজ প্রোডাক্ট আমরা কথা বলি, যে চাইনিজ প্রোডাক্টের কথা। এক্সাম্পল আমরা চাইনিজ প্রোডাক্টটা লিখবো, চাইনিজ প্রোডাক্ট। আমরা এখানে এক্সাম্পলে চাইনিজ প্রোডাক্টের কথা বলবো, চাইনিজ প্রোডাক্টের কথা বলবো, যে চাইনিজ প্রোডাক্টগুলো কিভাবে আমাদের দেশে লেস এক্সপেন্সিভ হয়, আমরা যে আমাদের যে পণ্যগুলো অনেক কম দামে সস্তায় আমরা ক্রয় করতে পারি। গ্লোবালাইজেশনের কারণে কিন্তু সেটা সম্ভব হয়েছে। যদিও যদি এরকম হতো যে চাইনিজ প্রোডাক্টগুলা চাইনিজরা যে সেল না করতো, বা এটা এমবার্গো আরোপ করতো, অথবা আসেন যদি চাইনিজ প্রোডাক্টের উপর এরকম হতো যে এখানে আপনার কস্ট আরোপ করা হয়েছে, ট্যাক্স আরোপ করা হয়েছে, তাহলে কিন্তু সেই প্রোডাক্টগুলো আমাদের অনেক এক্সপেন্সিভ হতো, তাই না? তাহলে চাইনিজ প্রোডাক্টটা আমরা অনেক চিপার কস্টে পাচ্ছি। কি কারণের জন্য? কারণটা হলো যেটা গ্লোবালাইজেশনের বেনিফিট হিসাবে। তাহলে যে দামেই চান, যত কম দামেই চান, আপনি তত কম দামেই চাইনিজ প্রোডাক্টটা পারচেজ করতে পারছেন। তাহলে সেটা হলো আমাদের একটা বড় বেনিফিটস। আচ্ছা, আমরা টপিক আলোচনা করতেছি হলো আজকে যেটা কম্বাইন 7 ব্যাংকস অফিসার ক্যাশে আসছে 2021 সালে, 21-এর পরীক্ষায় এক্সাম 2024-এ যেটা হয়েছে। কোশ্চেনটা ছিল একটা আর্গুমেন্টারি হয়েছে, গ্লোবালাইজেশন বেনিফিটস লো ইনকাম ইকোনমিস, গ্লোবালাইজেশন বেনিফিটস লো ইনকাম ইকোনমিস। তাহলে এটা হলো আমাদের প্রথম পয়েন্ট। অর্থাৎ পিপল লিভিং ইন লোয়ার ইনকাম কান্ট্রিজ ক্যান পারচেজ গুডস উইথ চিপার অফ কস্ট অ্যাজ গ্লোবাল কম্পিটিশন ড্রাইভ প্রাইসেস ডাউন। আমরা চাইনিজ প্রোডাক্ট, বাংলাদেশের বাজারে চাইনিজ প্রোডাক্টের প্রাইসের কথা বলবো এবং এটার অ্যাভেলেবিলিটির কথা বলবো। আচ্ছা, এটা একটা বিষয়। আর ধরেন আহ, এটা একটা বেনিফিটস গ্লোবালাইজেশন। আরেকটা বেনিফিট বলেন তো, আরেকটা বেনিফিট কি? হ্যাঁ, yes, কাজের জন্য আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট কোনটা? মানে এই যে এক্সপার্টিয়েট, আমাদের প্রায় 80 লাখ পিপল বাংলাদেশের বাইরে আছে, তাই না? তাহলে গ্লোবালাইজেশন অফ ম্যান পাওয়ার, অর্থাৎ গ্লোবালাইজেশন অফ পিপল, এই পিপলের গ্লোবালাইজেশনের কারণে আমরা বাংলাদেশে 80 লাখ আমাদের এক্সপার্টিয়েটস কাজ করছে পৃথিবীর বিভিন্ন দেশে, যেটা আমাদের অর্থনীতির একটা বিশাল উৎস। সেটা লিখবো আমরা। দেখেন, তাহলে 2 নম্বর পয়েন্টে আসবে। দেখেন এখানে 2 নম্বর পয়েন্ট হবে, 2 নম্বর পয়েন্ট, ওয়ার্কার্স ফ্রম লো ইনকাম কান্ট্রিজ। আমরা যদি বলি ওয়ার্কার ফ্রম লো ইনকাম কান্ট্রিজ, ওয়ার্কার্স ফ্রম লো ইনকাম কান্ট্রিজ, ওয়ার্কার ফ্রম লো ইনকাম কান্ট্রিজ কি করতে পারে? এনজয় ম্যাক্সিমাম মোবিলিটি। ওকে, এখানে এনজয় ম্যাক্সিমাম মোবিলিটি, ম্যাক্সিমাম মোবিলিটি, maximum mobility, and can earn more, and maximum mobility and can earn more, by working in different parts of the world, more by working in different parts of the world, different parts of the different parts of the world, different parts of the world. Workers from low income countries enjoy maximum mobility and can earn more by working in different parts of the world. By working in different parts of the world, পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করে আমরা এখন দেবো। দেখেন, বাংলাদেশি এক্সপাট্রিয়েট এক্সাম্পল হিসেবে নিব, আমরা নিব বাংলাদেশি এক্সপাট্রিয়েট।
তাহলে এক্সাম্পল হিসাবে আমরা নিব যে বাংলাদেশি এক্সপাট্রিয়েট ওয়ার্কিং হ্যাঁ বাংলাদেশি বাংলাদেশি এক্সপাট্রিয়েট বাংলাদেশি এক্সপাট্রিয়েটস এর উদাহরণ নেব এক্সপাট্রিয়েটস প্রবাসী বাংলাদেশির কথা আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসবো প্রবাসী বাংলাদেশিকে আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসবো যে প্রবাসী বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে এবং সেখান থেকে হিউজ একটা রেমিটেন্স আমরা আর্ন করছি যেটা আমাদের অর্থনীতির রক্ষা কবচ হিসেবে কাজ করছে আচ্ছা তাহলে এটা হলো আমাদের এখন এই দুইটা পয়েন্ট আমাদের লিখতেই হবে এখন আমরা বিপক্ষে যাব আচ্ছা আর আরো অনেক কিছুই আছে এখানে আরো অনেক কিছুই লেখা যাবে আর আরেকটা যদি আমরা বলতে চাই আরেকটা পয়েন্ট তিনটা লেখার সময় পাওয়া যাবে না যদি সময় পাওয়া যায় আরেকটা বেনিফিট বলেন তো যে গ্লোবালাইজেশনের আরেকটা বেনিফিট কি ইজিলি কি এক্সপোর্ট করতে পারছি আমরা যে প্রোডাক্ট গুলো সে তো বলছি কম দামে প্রোডাক্ট কিনতে পারছি সে তো বলছি আমরা ধরেন কম দামে প্রোডাক্ট কিনতে পারছি আমাদের দেশের পার্সপেক্টিভ যদি চিন্তা করেন আমরা কম দামে চাইনিজ প্রোডাক্ট কিনতে পারছি এটা গ্লোবালাইজেশন একটা বেনিফিট আমাদের 80 লাখ পিপল দেশের বাইরে কাজ করছে এটা গ্লোবালাইজেশন একটা বেনিফিটস আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আমরা বলি আমাদের রেডিমেড গার্মেন্টস এর কথা তাই না গ্লোবালাইজেশনের কারণে তো পৃথিবীর বিভিন্ন দেশে সেল করতে পারছি তাই না তাহলে ওটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শক্তি সেটা আমরা লিখতে পারবো আরেকটা পয়েন্ট লেখেন তাহলে আরেকটা পয়েন্ট হলো দেখেন লেবার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ অফ দ্য পোরার কান্ট্রিজ 3 নম্বর পয়েন্ট যেটা 3 নম্বর পয়েন্ট লেবার oriented industries of the poorer countries poorer countries of the poorer countries labor oriented industries of the poorer countries flourish quickly এখানে দেখেন এখানে poorer countries can এখানে এখানে can export countries can export their products to এখানে to richer countries. Labor oriented industries of the poorer countries can export products their products to richer countries. Okay, can দেখেন বা এখানে can export বলে যে ইজিলি এক্সপোর্ট এখানে বলতে পারি যে এখানে can easily export their products to richer countries and can earn and can earn huge amount of এখানে হিউজ অ্যামাউন্ট অফ ডলার্স বা হিউজ অ্যামাউন্ট ফরেন কারেন্সিস earn huge amount of foreign currency can earn huge amount of foreign currencies হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সিস তারা আর্ন করতে পারে হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সিস তারা আর্ন করতে পারে আচ্ছা তাহলে আমাদের কিন্তু পক্ষের পয়েন্ট গুলো হলো তাই না আচ্ছা এখন বিপক্ষের পয়েন্ট যদি যাই যে পয়েন্টস এগেইনস্ট আমরা যারা বিপক্ষে যাব এটা সে তাদের যুক্তিটা কি হবে অর্থাৎ পয়েন্টস এগেইনস্টে যদি আমরা যাই দেখেন পয়েন্টস এগেইনস্ট পয়েন্টস যারা বলছে না অর্থাৎ যারা বলছে যে ডেভেলপ কান্ট্রি লো ইনকাম কান্ট্রিগুলা বেনিফিট হচ্ছে না লো ইনকাম কান্ট্রিগুলো বেনিফিট হচ্ছে না তাদের যুক্তিগুলা কি কি যুক্তি বলেন তো তাদের যুক্তিগুলা কি হবে পয়েন্ট এগেইনস্টে কি যুক্তি দেবো আমরা কোথায় কোন জায়গা স্পেসিফিক বলতে হবে আমরা তো জায়গা উন্নয়নের জায়গাগুলো বললাম কোন কোন জায়গায় লোয়ার ইনকাম কান্ট্রিজ গুলা বেনিফিট হচ্ছে সেটা তো আমরা বলছি
তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন বলতে হবে যে তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন জায়গায়, মানে ডিসঅ্যাডভান্টেজেসটা কি। আসলে গ্লোবালাইজেশনের অ্যাডভান্টেজেস বললাম আর ডিসঅ্যাডভান্টেজেস চাইছেন, আসলে মূলত গ্লোবালাইজেশনের অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করতে বলছে এখানে। তাহলে আমার পোরার কান্ট্রিজ গুলা, আমাদের দেশের কথা যদি বলেন, আমাদের দেশে গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট হিসাবে আমরা কি হারাচ্ছি? গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট হিসাবে আমরা কি হারাচ্ছি বলেন? এখন এখানে কিছু কিছু পণ্য আছে যেগুলো ধরেন সফিস্টিকেটেড টেকনোলজির উপর ডিপেন্ড করে তৈরি হয়, তাই না? মানে লেবার বেসড না, টেকনোলজি বেসড যে প্রোডাক্ট গুলো আছে সেগুলার দখল, মার্কেট দখল কাদের দখলে? অবশ্যই ডেভেলপ কান্ট্রি গুলো না। আমরা তো ধরেন ছোট ছোট পণ্য যেগুলা কম দামের পণ্য, মানুষের পরিশ্রমের মাধ্যমে যেগুলা করা হয় সেগুলার মার্কেট আমাদের দখলে। আর প্রযুক্তি নির্ভর যে পণ্যগুলা, সফিস্টিকেটেড প্রযুক্তি টেকনোলজি ইউজ করে সায়েন্টিফিক ইনভেনশনের মাধ্যমে বড় বড় যে বিষয়গুলো, সেগুলা কিন্তু আপনি দেখবেন ওইগুলা কাদের দখলে? এগুলো অবশ্যই সবই হলো ডেভেলপ কান্ট্রিগুলোর দখলে। তার মানে ওইটা একটা প্রযুক্তি জায়গাটা তাদের দখলে রয়েছে। তাহলে দেখেন, উইং টু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অফ ডেভেলপ ইকোনমিজ, মেনি ডেলিকেট ইন্ডাস্ট্রিজ অফ পোরার কান্ট্রিজ ডাই ডাউন। অনেক ডেলিকেট এবং আছে যেগুলা ডেলিকেট এন্ড কটেজ ইন্ডাস্ট্রি হারিয়ে যাচ্ছে, এরকম আছে না? অনেক ডেলিকেট দুর্বল ইন্ডাস্ট্রি যেগুলো ধরেন কোন রকম চলে, কিন্তু সেখানে ভালো প্রোডাক্ট এসে, ভালো প্রযুক্তি এসে ওই মার্কেটটা দখল করে নিল, এরকম আছে না প্রচুর। তাহলে ওই ডেলিকেট যে ইন্ডাস্ট্রি গুলো আছে, কটেজ ইন্ডাস্ট্রি বলেন ডেলিকেট, সেগুলা কিন্তু মানে অনেক কিছু হ্যান্ডিক্রাফটও আছে, সেগুলো হারিয়ে যাচ্ছে। লোকাল যে প্রোডাক্ট ওইটা আমাদের বলতে হবে। তাহলে আমরা লিখব যে উইং টু, দেখেন এখানে এগেইনস্ট যদি আমরা বলতে চাই যে উইং টু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, উইং টু টেকনোলজিক্যাল technological advancement, advancement developed countries of developed countries, owing to technological advancement of developed countries, developed economies বলি, developed economies, many delicate এখানে many some বলি, some delicate uh, some delicate industries of poorer countries, poorer countries, poorer countries die down, মানে হারিয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে। die down, হ্যাঁ, এখানে owing to technological advancement of developed countries economies, some delicate industries of poorer countries die down. দরিদ্র দেশের বা লো ইনকাম কান্ট্রির যে অনেক ছোট ছোট পণ্য, এখানে হ্যান্ডিক্রাফটের কথা বলতে পারি আমরা। উদাহরণস্বরূপ আমাদের একটা পণ্যের কথা বলেন তো, যেটা প্রযুক্তিগত, ডেভেলপ কান্ট্রির প্রযুক্তিগত উৎকর্ষের জন্য হারিয়ে গেছে, পণ্যের নাম বলতে পারবেন? পাট শিল্প কার কাছে মার খেয়েছে? তো পলিথিনের কাছে মার খেয়েছে। কিন্তু ওরা তো আপনার পলিথিন না, ওটা তো অন্য প্রোডাক্ট, মানে প্রযুক্তির কথা বলছে। বলে রেশম, রেশমের চাষ, একটা স্পেসিফিক রেশম কেন্দ্র করে যেতে চাচ্ছি না, মানে হয় এমন একটা প্রোডাক্ট যেটা সত্যি কথা আমাদের একসময় ছিল, প্রযুক্তির জন্য আর দাঁড়াইতে পারে নাই, এরকম একটা বলবেন। অথবা ওভারঅল আমরা বলবো যে আমাদের কোন কোন পণ্যগুলো, সেটা আমরা বলবো। আমরা এখানে যদি উদাহরণ, স্পেসিফিক উদাহরণ না পাই, অনেক সময় স্পেসিফিক উদাহরণ পাওয়া যাবে না, তাহলে এটা আমাদের এক্সপ্লেন করতে হবে। আমরা এখানে দেখেন আমাদের কিছু কটেজ ইন্ডাস্ট্রি এবং হ্যান্ডিক্রাফটের কথা বলবো। হ্যাঁ, এখানে আমরা কটেজ ইন্ডাস্ট্রি, ধরেন কটেজ, এখানে ইন্ডাস্ট্রি আর হ্যান্ডিক্রাফট প্রোডাক্টস, হ্যান্ডিক্রাফট প্রোডাক্টস এর কথা বলবো। কটেজ ইন্ডাস্ট্রি এবং হ্যান্ডিক্রাফট প্রোডাক্টস সে কথা বলবো, যেটা আমাদের অনেকগুলো হারিয়ে গেছে, তাই না?
এখন ধরেন আমরা যখন চাষাবাদের জন্য মেশিন আমরা ইউজ করলাম, ধরেন মেশিন ধান কাটার জন্য, ধান রোপণ করার জন্য মেশিন যখন আসে, তখন কিন্তু আমাদের ওইখানে দেখবেন যে অর্থাৎ এখানে গরুর চাষাবাদ করার যে যে লাঙ্গল, জোয়াল, এগুলো যারা বানাইতো, ওই কাজগুলো হারিয়ে গেছে না? এরকম আছে না? অর্থাৎ আপনি যখন মেশিন ইউজ করতেছেন, মেশিন ইউজ করার কারণে অনেক হ্যান্ডিক্রাফটস, যেটা হয়তো একটা মানুষের জীবিকার উৎস হতো, যেটা কটেজ ইন্ডাস্ট্রি, ছোট ছোট ইন্ডাস্ট্রি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যেখানে আপনার বড় ইন্ডাস্ট্রি এসে, রিফাইন্ড ইন্ডাস্ট্রি এসে, স্কিলড ইন্ডাস্ট্রি এসে ওই মার্কেট দখল করে নিল, তাহলে ওটা কিন্তু ডাই ডাউন হয়ে গেল এবং ওখানে কিছু মানুষ, অনেক মানুষই বেকার হয়ে পড়বে, পড়বে না? তাহলে আমরা যেটা এক্সাম্পল না পাবো সেটা আমরা এক্সপ্লেইন করব যে এটা এইভাবে এটা হয়েছে। আচ্ছা, ওকে, এটা একটা বিষয়। আর আচ্ছা, আরেকটা বলেন তো, আর কি হচ্ছে গ্লোবালাইজেশনের, বিশেষ করে আমরা লো ইনকাম কান্ট্রি গুলো, আরেকটা পয়েন্ট বলেন যেখানে লুজার হচ্ছে। আমাদের শ্রমিকরা প্রপার বেতন পায় না। আহ আহ, এখানে আমরা যেটা, হ্যাঁ ওইটাই নিয়ে আসবো এখানে। তবে যেমন আমাদের দেশে বাজারে আহ অনেক বিদেশিরা কাজ করে না? ইন্ডিয়ানরা কাজ করে, শ্রীলঙ্কানরা কাজ করে, চাইনিজরা কাজ করে, কিছু জাপানিজরা কাজ করে। কোন পজিশনে কাজ করে? কি লেবার পোস্টে করে? তাহলে স্কিল যে পোস্ট গুলো আছে, তাই না, গ্লোবালাইজেশনের কারণে স্কিল পোস্ট, যেগুলো স্কিল বেসড পোস্ট যেগুলো আছে, পজিশন, সেগুলা দখলে চলে যাচ্ছে হলো সবচেয়ে বেশি স্কিল যারা তাদের, তাই না? স্কিল বেসড যে প্রফেশন গুলা, সেগুলা দখলে চলে যাচ্ছে আমাদের ওই অন্য দেশের মার্কেট মানুষ। ওটা আমরা বলবো, দেখেন এখানে স্কিল প্রফেশনালস, এখানে আমরা যদি বলি, দেখো এখানে স্কিল বেসড জবস, আমরা যদি বলি স্কিল, আচ্ছা, the positions of skill based positions, skilled professionals, skilled professionals and technician বলতে পারি, and technicians, from other countries, from other countries, skilled professionals and technicians from other countries কি করতে পারে, may capture a significant portion of, ওকে, এখানে মে ক্যাপচার, ক্যাপচার জি বলি, ক্যাপচার, ওকে, এখানে ক্যাপচার, এখানে গুরুত্বপূর্ণ পজিশন, এখানে এখানে ক্যাপচার এ সিগনিফিক্যান্ট পোর্শন, সিগনিফিক্যান্ট পোর্শন, skilled professionals and technicians from other countries capture a significant, যদি আমরা বলি a significant portion of, এখানে ধরেন এখানে জব মার্কেট, জব মার্কেট, জব মার্কেট, সিগনিফিকেন্ট পোর্শন অফ জব মার্কেট, জব মার্কেটের গুরুত্বপূর্ণ অংশ। এখানে আমরা এক্সাম্পল দিব যে বাংলাদেশের কথা যদি বলি, যে বাংলাদেশের বিশেষ করে প্রফেশনাল সিএমএ এরকম যেটা আছে, যেখানে আমরা বাংলাদেশের জব মার্কেট, বিশেষ করে হাইলি পেইড জবগুলোর ক্ষেত্রে এখানে বলবো যে এক্সাম্পল দিব যে বাংলাদেশে অনেক হাইলি পেইড জব, অনেক বিদেশে কাজ করছে। ইন ধরেন বাংলাদেশ, in Bangladesh, many foreigners are working, many foreigners এখানে are working in highly paid jobs, in highly paid jobs, in highly paid jobs. In Bangladesh, many foreigners are working in many highly paid jobs. অনেক highly paid যে জবগুলো আছে, সেই জবগুলোতে তারা কাজ করে। এর ফলে ওই পোর কান্ট্রি যারা ধরেন অত স্কিল না, স্কিল অর্জন করতে পারেনি, তারা কিন্তু মার্কেটে হারাচ্ছে, তাই না? ওই পজিশন গুলো তারা যেতে পারছে না। এটা কিন্তু একটা গ্লোবালাইজেশন তাদের জন্য একটা বড় ধরনের থ্রেট। আচ্ছা, এটা হলো এই পয়েন্টের ভিত্তিতে আমাদের এই ক্রিটিক্যাল রাইটিংটা লিখতে হবে বা আর্গুমেন্টের বেসিস। এখন আমরা ওই যে ফরম্যাট যে পড়েছিলাম, তাই না, চলেন সেই ফরম্যাট অনুযায়ী আসি।
আমরা আপনাদের যে ফরম্যাট দেখিয়েছিলাম সেই ফরম্যাট অনুযায়ী এবার আমরা পুরো এসেটা যদি লিখতে চাই, ফরম্যাটে কয়টা প্যারার কথা বলছিলাম, কয়টা প্যারা? চারটা। একটা ইন্ট্রোডাক্টরি প্যারা থাকবে, একটা ফার্স্ট প্যারাতে আমি যে পক্ষে আছি সেই পক্ষে, সেকেন্ড প্যারা যে পক্ষে নাই সেই পক্ষে, আর কনক্লুশন। তাহলে ইন্ট্রোডাকশন কথাটা থাকবে না, একটা ইন্ট্রোডাক্টরি প্যারা থাকবে। আমরা একটা ফরম্যাট বলেছিলাম সেটা, আহ হ্যাঁ শীটটা হলো, আপনারা তো পেয়েছেন। হ্যাঁ এটা হলো, বোধহয় পাইনি। দেন তো পিছনেটা। আপনি যাওয়ার সময় আরেকটা শিট নিয়ে যাবেন, হ্যাঁ যাওয়ার সময় আরেকটা শিট যাবেন। এখন আসেন আমরা এখানে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাট অনুযায়ী আমরা টোটাল বিষয়টা লিখবো। দেখেন আমরা এই ফরম্যাট অনুযায়ী ফেলি, দেখি কিভাবে লেখা যায় সেটা দেখেন। তাহলে আসেন, দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার নট টপিক সেন্টেন্স, এই যে দ্য ডিসকাশন অ্যাবাউট ফরম্যাটে দেখেন কি আছে, দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার নট, দ্য ডিসকাশন অ্যাবাউট, ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, হোয়েদার অর নট, এরপর বলছি টপিক সেন্টেন্স, তাই না? টপিক, এই কোশ্চেনের টপিক সেন্টেন্সটা কি হবে? কোশ্চেনে কি বলছে? হ্যাঁ, গ্লোবালাইজেশন বেনিফিটস লো ইনকাম ইকোনমি। দিসকে হয়দার নট, ওইটাই আসবে এখানে লিখবো, দেখেন গ্লোবালাইজেশন, হয়দার অর নট গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন বেনিফিটস লোয়ার ইনকাম ইকোনমি, লোয়ার ইনকাম, লোয়ার ইনকাম ইকোনমি, লোয়ার ইনকাম ইকোনমি ইজ এ ডিবেটেবল ওয়ান, এটা একটা বিতর্কিত বিষয়। এই যে ডিবেটেবল ওয়ান, এটা একটা বিতর্কিত বিষয়। এখন দেখেন, ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, এটা হুবহু ফর্মে যেটা আছে পরে লিখবেন। দেখেন, ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, ফর্মেটে যা আছে, ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, দ্যাট পিপল হোল্ড ডিফারেন্ট ভিউজ, পিপল হোল্ড different views, different views, people hold different views over a controversial topic, over a controversial topic, over a controversial topic, and are inclined, and are inclined, are inclined to, are inclined to put forward, forward strong feelings and reasonings, strong feelings and reasonings, strong feelings and reasonings in favor of their, in favor of their arguments, in favor of their arguments, for some specific reasons, for some specific reasons, for some specific reasons, my inclination, my inclination goes, আমি পক্ষে যাই, in favor of the statement, 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 দেখেন, for some specific reasons my inclination goes in favor of the statement, in favor of, for some specific reasons my inclination goes in favor of the, for some specific reasons my inclination goes in favor of the statement. এখন আসেন, এটা লেখার পরে আমরা ওই ফার্স্ট প্যারাতে কি লিখবো, দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস, তাই না? দেখেন, দেয়ার আর এ গুড নাম্বার, ফার্স্ট প্যারাতে লিখবো আমরা, ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেল, ফার্স্ট প্যারা, দেয়ার আর এ good number
The good number of regions that can compel one, that can compel one to go in favor of the statement. In favor of the statement. First and foremost, first and foremost, প্রথমত, এটা বলে আমরা প্রথম পয়েন্টটা লিখবো। ফার্স্ট এন্ড ফরমোস্ট, প্রথমত, প্রথম পয়েন্টটা লেখেন। আমি যে পয়েন্টটা দিলাম, আমি আপনাদের যে পয়েন্টটা দিয়েছি, এখন ওই পয়েন্টটা লেখেন। আপনাদেরকে যে পয়েন্টটা দিলাম এখানে, এটা খাতায় লেখেন। ফার্স্ট এন্ড ফরমোস্টে এখানে যে পয়েন্টটা দিয়েছি সেটা লেখেন। There are a good number of reasons that can compel one to go in favor of the statement. ফার্স্ট এন্ড ফরমোস্ট কথা বলার পরে আপনি যে পয়েন্টটা দিয়েছি সেই পয়েন্টটা লেখেন। ফার্স্ট এন্ড ফরমোস্টের পরে যে কথাটা বলেছি, পয়েন্টটা যেটা দিয়েছি সেই পয়েন্টটা লেখেন। হ্যাঁ বলেন, কেমন কি লিখলেন প্রথম পয়েন্টটা? ফার্স্ট এন্ড ফরমোস্ট বলে হ্যাঁ কি লিখছি? হ্যাঁ কি লিখছি আর বলেন। দা, হ্যাঁ দা পিপল, আমরা যে বলি দা পিপল লিভিং ইন লোয়ার income countries can purchase goods, can purchase goods with এখানে cheaper of cost as competition কি করছে, drives the prices down. ওকে, এখন দেবো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। ফর উদাহরণস্বরূপ বলে আমরা এখন উদাহরণ দেবো। হ্যাঁ উদাহরণটা লেখেন। বাংলাদেশ যে হ্যাঁ উদাহরণটা লেখেন এখানে। বাংলাদেশ যে চায়নার প্রোডাক্ট কম দামে কিনতে পারে, সেটা একটা উদাহরণ দেন এখানে। ফর এক্সাম্পল বলে ওই উদাহরণটা আমরা এখানে দিব, যে বাংলাদেশি কিভাবে কম দামে আমরা চাইনিজ প্রোডাক্ট গুলো কিনতে পারি, সেই উদাহরণটা এখানে দেব। হ্যাঁ, তাহলে ফর এক্সাম্পল দেখেন, আমরা যে বলি যে বাংলাদেশিরা বিভিন্ন, বিশেষ করে যে পণ্য, কি পণ্য কিনে চাইনিজ থেকে?
চাইনিজ থেকে আমরা কি কিনি? মানে কম্পিউটার অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ আছে না, কম্পিউটার অ্যাক্সেসরিজ থেকে মোবাইল পর্যন্ত যে পণ্যগুলা সবই প্রায় চায়না থেকে কম দামে কেনা যাচ্ছে। অর্থাৎ দেখেন এখানে ফর এক্সাম্পল, বাংলাদেশি পিপল, বাংলাদেশি পিপল can can buy various computer and mobile accessories, computer and mobile accessories and mobile accessories, mobile accessories with cost effective price, with cost effective price, cost effective price, owing to owing to মানে এখানে ওই প্রাইস, আচ্ছা এটা থাক, উইথ কস্ট ইফেক্টিভ প্রাইস। তাহলে দেখেন ড্রাইভস দ্য প্রাইসেস ডাউন। ফর এক্সাম্পল, বাংলাদেশি পিপল ক্যান বাই ভেরিয়াস কম্পিউটার এন্ড মোবাইল অ্যাক্সেসরিজ উইথ কস্ট ইফেক্টিভ প্রাইসেস, উইথ কস্ট ইফেক্টিভ প্রাইসেস। এখানে ডিউ টু গ্লোবালাইজেশন, ডিউ টু গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন, due to globalization, cost effective price বাংলা various computers and mobile accessories with cost effective prices due to globalization। তাহলে আমাদের একটা পয়েন্ট হলো এক্সাম্পল হয়ে গেল। তাহলে সেকেন্ড পয়েন্টটা লিখতে হবে কি দ্বারা, যে বিসাইডস বলে সেকেন্ড পয়েন্টটা লিখবেন। তাহলে বিসাইডস বলে এখন সেকেন্ড পয়েন্টটা লেখেন, একটা উদাহরণ দেন। তাহলে বিসাইডস বলে সেকেন্ড পয়েন্টটা লেখেন এবং একটা উদাহরণ লেখেন। বিসাইডস বলে সেকেন্ড পয়েন্টটা লেখেন এবং একটা উদাহরণ দেন। বিসাইডস বলে আমরা সেকেন্ড পয়েন্টটা লিখবো এবং একটা উদাহরণ দিব। লেখেন বিসাইডস বলে আমরা সেকেন্ড। আচ্ছা তাহলে প্রথম আমরা এখানে সেকেন্ড পয়েন্টটা কি লিখলাম বলেন তো। আচ্ছা তাহলে এখানে বিসাইডস ওয়ার্কার ফ্রম লো ইনকাম কান্ট্রিজ, ওয়ার্কার্স ফ্রম লো ইনকাম কান্ট্রিজ, হ্যাঁ কান্ট্রিজ এনজয় ম্যাক্সিমাম মোবিলিটি, না ম্যাক্সিমাম মোবিলিটি and can earn more, তারপর by working in different parts of the world, different parts of the world. As an example, উদাহরণ দেব, as an example দেখেন, as an example উদাহরণস্বরূপ, এখানে যে বললাম যে বাংলাদেশের 80 লাখ লোক, তাই না?
দেখেন about 80 lakh people of Bangladesh, about 80 lakh people of Bangladesh, people of Bangladesh, most of most of whom are unskilled, most of whom uh, most of Bangladesh, about 80 lakh, এখানে 80 lakh, okay, people of Bangladesh, uh, আচ্ছা এখানে যাদের মধ্যে অধিকাংশ আনস্কিল, যাক 80 lakh people of Bangladesh work uh, work in countries of the world, various countries of the world, okay, and send huge amount of remittances, which যেটা which play very effective role, which play very effective role, which play very effective role, very effective role to change to develop very effective role for socio-economic development, for socio-economic development of the country, economic development of the country, development of the country. Remittances, which play very effective role for socio-economic development of the country. As an example, about 80 lakh people of Bangladesh work in various countries of the world and send huge amount of remittances, which play very effective role for socio-economic development of the country. আচ্ছা, তাহলে তারপর লাস্টের প্যারাটা লেখেন, এরপরে শেষের প্যারাটা লেখেন। লাস্টের শুরুটাকে কি দেয়া, লাস্ট বাট নট লিস্ট, তাই না? লাস্ট শুধু লাস্ট দেখেন, কানেক্টর হবে লাস্ট বাট নট লিস্ট, লাস্ট বাট নট লিস্ট, সর্বশেষ কিন্তু সবচেয়ে কম গুরুত্বপূর্ণ না। পয়েন্টটা শুরু কি দিয়েছিল? হ্যাঁ, তাহলে লেবার ওরিয়েন্টেড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, লেবার দেখেন, লেবার ওরিয়েন্টেড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, লেবার ওরিয়েন্টেড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড যদি আমরা বলি, দেখেন লেবার oriented countries of the world, countries of the আচ্ছা, লেবার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, industries of the poorer countries, হ্যাঁ, তারপর হ্যাঁ, can easily export, can easily export their products to richer countries,
রিচার কান্ট্রিজ, তারপর অ্যান্ড ক্যান গেইন, হ্যাঁ, হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সিস, ফরেন কারেন্সিস হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সিস, গুড। তাহলে গেইন হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সিস, এখানে উদাহরণ দিব টু সাইট অ্যান এক্সাম্পল, তাই না? উদাহরণ হবে টু সাইট অ্যান এক্সাম্পল, টু সাইট অ্যান এক্সাম্পল বলে একটা উদাহরণ লেখেন এখন। টু সাইট অ্যান এক্সাম্পল বলে এখানে একটু উদাহরণ দেন। টু সাইট অ্যান এক্সাম্পল বলে এখন এখানে উদাহরণ দেন। এখানে একটা উদাহরণ দেন। আচ্ছা, কি লিখবো উদাহরণ বলেন তো বাংলাদেশের? হ্যাঁ, কি লিখছেন? টু সাইড অ্যান এক্সাম্পল রেডিমেড গার্মেন্টস অফ বাংলাদেশ। দেখেন এখানে রেডিমেডস রেডিমেড গার্মেন্টস অফ বাংলাদেশ অফ বাংলাদেশ কি করে? হ্যাঁ, এক্সপোর্ট রেডিমেড গার্মেন্টস অফ বাংলাদেশ এক্সপোর্ট কি করে? বিভিন্ন ধরনের এখানে এক্সপোর্ট their manufactured products, export the products. আচ্ছা, they are manufactured products. They are manufactured. They are manufactured products to Europe, to European and European country, to Europe, America, আর কোন কোন দেশে? মিডল ইস্টে না? মিডল ইস্টে দেশগুলো বসে না? আর কোথায়? মিডল ইস্টে আছে না, বিশেষ করে আপনার মিডল ধনী দেশগুলোতে? ইউএ, ইউনাইটেড আরব আমিরাত। আচ্ছা, এখানে প্রোডাক্টস ইউরোপ অস্ট্রেলিয়াতে যায় না? অস্ট্রেলিয়া, ইউরোপ আর আমেরিকাতে মেইন, তাই না? দিতে লেখেন ম্যানুফ্যাকচার প্রোডাক্টস ইউরোপ এন্ড আমেরিকা and gain huge amount amount of foreign remittances, foreign currencies বলি, foreign currencies every year. Okay, foreign currencies every year. বাংলাদেশ এক্সপোর্ট দেয়ার ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস, তাদের উৎপাদিত যে পণ্যগুলো রয়েছে, টু ইউরোপ, আমেরিকা and again to Europe and then to Europe and America and gain huge amount of foreign currencies every year, তাই না? আচ্ছা, তাহলে পরে এখন আসেন পরে সেকেন্ড প্যারায় যান। মানে সেকেন্ড প্যারাতে কি লিখবেন, শুরুটা কিভাবে হবে? হ্যাঁ, শুরুটা কিভাবে হবে?
হ্যাঁ, there are however some arguments against the statement which I am going to discuss now। তাহলে see দেখেন যেও আছে, মানে এখানে ফরম্যাটে যেও লেখা আছে, আমরা শীট দিয়েছিলাম সেই শীটে আছে, আমাদের বইতেও আছে। সেকেন্ড পেজ দেখেন, there are however some arguments against the statement, there are however some arguments against the statement which I am going to discuss now। there are are however some arguments against this which I am going to discuss now, I am which I am going to discuss now। এটা বলে প্রথমত যখন লিখবো ইনিশিয়ালি, মানে প্রথমত দেখেন এখানে লিখবো ইনিশিয়ালি ইনিশিয়ালি বলে প্রথম পয়েন্টটা যেটা লিখে দিছি, বলেন একটা উদাহরণ দেন। ইনিশিয়ালি বলে প্রথম পয়েন্টটা লেখেন। আচ্ছা, ইনিশিয়ালি আচ্ছা কি দিয়েছিলাম বলেন তো, কি লেখা ছিল ইনিশিয়ালি? ইয়েস, এখানে ওয়িং টু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, প্রযুক্তিগত উদ্দেশ্যের জন্য অফ, হ্যাঁ, উইং টু ইয়েস অফ ডেভেলপড ইকোনমিজ, হ্যাঁ ইকোনমিজ, মেনি, হ্যাঁ মেনি, হ্যাঁ সাম বলি, হ্যাঁ সাম ডেলিকেট ডেলিকেট মানে রুগ্ন দূর, হ্যাঁ ডেলিকেট ইন্ডাস্ট্রিজ অফ পোরার কান্ট্রিজ, পোরার কান্ট্রিজ কি হয়, ডাই ডাউন, মানে মরে যায়, যারা ডাই ডাউন মরে যায়, ডাই ডাউন। উদাহরণের ক্ষেত্রে লিখতে হবে, দেখেন ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ফর উদাহরণস্বরূপ, উদাহরণ দেন এখন। ফর ইনস্ট্যান্স বলে উদাহরণ দেন, ফর ইনস্ট্যান্স বলে উদাহরণটা দেন। এখানে ফর ইনস্ট্যান্স বলে আমরা উদাহরণটা লিখবো, ফর ইনস্ট্যান্স বলে আমরা উদাহরণটা লিখবো। আর এই বইটা যাদের কাছে 8th এডিশন পড়েন, দেখেন হাউ টু লার্ন রিটেন ইংলিশ, এটা যারা পড়েন এটার পেজ নাম্বার হলো 879, 879, ক্রিটিক্যাল রাইটিং। হাউ টু লার্ন রিটেন ইংলিশ 8th এডিশনের বইয়ের পেজ নাম্বার 879, 879 হলো আমাদের এই ফরম্যাটটা আছে। এই ফরম্যাট দেখে আমরা লিখছি আর কি। হ্যাঁ, নতুন গুলো শুধু আমরা আপনাদের এডিশন দিয়ে দিচ্ছি, মানে ওইখানে যেগুলো আছে ওই কটাই পড়তে হবে, আর দুই একটা নতুন যেগুলো আসে, মানে জাস্ট ফরম্যাটটা পড়ে আপনি 5-6টা প্র্যাকটিস করে যাবেন, যে কোনো কিছু লিখতে পারবেন। এটা কিন্তু দেখেন যে এই যে পরীক্ষা আসলো, এটা কিন্তু গ্লোবালাইজেশন আসলে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ, তাই না? এটা কিন্তু ফোকাস রিডিং লেখা যেত, যে গ্লোবালাইজেশন নামে যে ফোকাস রিডিং থাকবে এটাই তো লিখতে হতো। ফোকাস রাইটিংও যা, আসলে ক্রিটিক্যাল রাইটিং এখানেও তাই, কিন্তু এখানে ক্রিটিক্যাল রাইটিং যখন আমরা লিখবো তখন আমাদের যুক্তি দিতে হবে, আমি কোন পক্ষে আছি সেই পক্ষের যুক্তিগুলো, আমি যে পক্ষে নাই সেই পক্ষের আর কি কি যুক্তি। আসলে গ্লোবালাইজেশনের পজিটিভ এবং নেগেটিভ দিকটাই আর্গুমেন্টারি বেসে আকারে আসছে, আর কিছু না। লেখেন, ফোকাস রাইটিংটা যখন দেখাবো তখন এটা দেখবো কেউ উল্লেখ করতে, আগে একটা লেখেন ফোকাস রাইটিং মানে একটু অন্যভাবে উপস্থাপন করতে হবে, উপস্থাপনটা একটু ভিন্ন হবে। আচ্ছা, তাহলে এখন লেখেন যে ফর ইনস্ট্যান্স বলে আমরা উদাহরণ দিব, কি উদাহরণ দিচ্ছেন? যে ডেলিকেট, এখানে কি লিখবো যে, হ্যাঁ এখানে যদি বলি দেখেন যে পোরার কান্ট্রিজ এর যে অনেক কটেজ ইন্ডাস্ট্রি থাকে, অনেক ডেলিকেট ইন্ডাস্ট্রি থাকে,
যেগুলো ধরেন স্থানীয়ভাবে উৎপাদন করা হয়, তাই না? ছোট ছোট যে ইন্ডাস্ট্রি গুলো আছে, এখানে কটেজ ইন্ডাস্ট্রি বা হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। কিন্তু এই যখন গ্লোবালাইজেশন যুগে উঠলে কিন্তু হারিয়ে যায়, তাই না? আমরা এখানে বলতে পারি যে এখানে ফর ইনস্ট্যান্স সাম কটেজ cottage industries and handicraft products handicraft products of lower income countries of lower income countries fall into oblivion, বা এখানে গেট, এখানে যে বলি আমরা এখানে প্রতিযোগিতা টিকতে না পেরে আপনার ধরেন প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যায়। এখানে এখানে আমরা যদি বলি গেট ক্লোজড, অথবা কান্ট্রিজ সাম কটেজ cannot keep pace cannot keep pace মানে তাল মেলাতে পারে না। অর্থাৎ এখানে আহ, আপনার প্রযুক্তির সাথে, বিশেষ করে ডেভেলপড কান্ট্রিজ এর প্রযুক্তির সাথে, এখানে ক্যান নট কিপ পেস উইথ দা, এখানে ডেভেলপ কান্ট্রিজ প্রযুক্তির এবং বিনিয়োগের কাছে, কি পেস উইথ দা টেকনোলজি অ্যান্ড ইনভেস্টমেন্ট অফ ডেভেলপ কান্ট্রিজ, কি পেস উইথ দা টেকনোলজিক্যাল এক্সিলেন্স অ্যান্ড এবং হিউজ ভলিউম অফ ইনভেস্টমেন্ট, হিউজ ভলিউম অফ ইনভেস্টমেন্ট বাই এখানে রিচার কান্ট্রিজ, অথবা আমরা বলতে পারি যে এখানে ধরেন MNS, এটা মানে কি? MNS মাল্টিন্যাশনাল কোম্পানিজ। হ্যাঁ, ইনভেস্টমেন্ট বাই মাল্টিন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিজ, হ্যাঁ কোম্পানিজ, MNC না, MNCs না, MNC, হ্যাঁ ঠিক আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিজ, MNC। আচ্ছা, এখানে মাল্টিন্যাশনাল কোম্পানি বা ইনভেস্টমেন্ট বাই মাল্টিন্যাশনাল কোম্পানিজ, যেগুলা কাদের? ডেভেলপ কান্ট্রি না, মাল্টিন্যাশনাল কোম্পানিজ। এটা হলো ধরেন মাল্টিন্যাশনাল কোম্পানি বললেই বোঝা যাবে, যেগুলা গরিব দেশে তো মাল্টিন্যাশনাল কোম্পানি থাকবে না, তাই না? সব, হ্যাঁ। আচ্ছা, এবং থাকলেই হবে। আচ্ছা, এরপরে তারা কি হয় যে ক্যানট কিপ পেস, তাল মেলাতে পারে না। এজ এ রেজাল্ট তারা কি হয়? এজ এ রেজাল্ট দে আর ফোর্স টু স্টপ দেয়ার প্রোডাকশন, আর আচ্ছা, এজ এ রেজাল্ট, আচ্ছা এখানে ছিল যে ক্যান নট কিপ পেস উইথ, ক্যান দিয়ে দিয়ে না দিয়ে, ক্যান নট কিপ পেস অ্যান্ড স্টপ প্রোডাকশন অ্যান্ড আর ফোর্সড টু স্টপ প্রোডাকশন আর ফোর্সড টু স্টপ প্রোডাকশন, এবং প্রোডাকশন বন্ধ করতে তারা বাধ্য হয়। আর ফোর্সড টু স্টপ প্রোডাকশন বন্ধ করতে তারা বাধ্য হয়। আচ্ছা, এটা বললাম। এগেইন আরেকটা পয়েন্ট আমরা বলবো, দেখেন এরপরে এগেইন বলে আরেকটা পয়েন্ট লিখবো। দেখেন এগেইন বলে আমরা আরেকটা পয়েন্ট লিখবো। এগেইন কি পয়েন্ট বলছিলাম? হ্যাঁ, ইয়েস তাহলে স্কিলড প্রফেশনালস অ্যান্ড টেকনিশিয়ানস টেকনিশিয়ানস কি বলছি? টেকনিশিয়ানস ফ্রম other countries, yes, capture a significant portion of job market of the poorer
কান্ট্রিজ। এর ফলে কি হয়? অ্যাজ এ রেজাল্ট বা অ্যাজ এ কনসিকোয়েন্স, এর ফলে কি হয়? অ্যাজ এ কনসিকোয়েন্স কি হচ্ছে? এর ফলে কি হচ্ছে বলেন? উদাহরণ দিতে হবে না? দিলাম। ও এখানে আচ্ছা আচ্ছা। এখানে আমরা হ্যাঁ বলতে পারি। তাহলে এখানে ফর ইনস্ট্যান্স, তাই না? না, টু ইলাস্ট্রেট। আমরা আগেরটা তো উদাহরণ দিয়েছিলাম, তাই না? এখানে টু ইলাস্ট্রেট উদাহরণস্বরূপ, টু ইলাস্ট্রেট দেখেন, টু ইলাস্ট্রেট উদাহরণস্বরূপ, যেখানে বাংলাদেশের হ্যাঁ কি লিখছি, কি লিখবো? ইন বাংলাদেশ, many foreigners are working, many foreigners are working in different highly paid jobs, highly paid highly paid jobs, না, highly paid jobs, তারপর highly paid jobs in Bangladesh. Foreigners are working in highly paid jobs in, তাহলে এখানে in এখানে এখানে বলি in highly paid jobs, ধরেন highly paid jobs of different organization, of different এখানে মানে ডিফারেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের কথা, উন্নয়ন প্রজেক্টই বেশি হয়, তাই না? এখানে আমরা বলতে পারি যে আর ওয়ার্ক ইন হাইলি পেইড জবস ইন ডিফারেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টস, জবস ইন ডিফারেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টস, ডেভেলপমেন্ট ডিফারেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টস, ডিফারেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টস। আচ্ছা, এজ এ রেজাল্ট কি হয়েছে? বাংলাদেশের কর্মসংস্থানটা সংকুচিত হচ্ছে, তাই না? তাহলে বাংলাদেশি পিপলদের জন্য কর্মসংস্থানটা, দেশের কর্মসংস্থান সংকুচিত হয়। তাহলে এখানে যে বলতে পারি, অ্যাজ এ কনসিকোয়েন্স, অ্যাজ এ কনসিকোয়েন্স 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 job market, okay, for Bangladesh, for job market for Bangladeshi job seekers কি হয়? get shrunk মানে সংকুচিত, get shrunk, SHRUNK, get shrunk। এখন বলতে হবে কনক্লুশন, তাই না? এখন হলো কনক্লুশন। তাহলে দেখেন, কনক্লুশন যে ফরম্যাট বলছিলাম, ওই ফরম্যাট হুবহু বলতে হবে, আর আপনি যে পক্ষে আছেন সেটা রিস্টেট করতে হবে, তাই না? তাহলে আমি কনক্লুশন যে ফরম্যাটে যেটা আমরা দিয়েছি ওইটাই হুবহু লিখবো। আমরা শুধু রিস্টেট করব আমার মতামত। সে লেখেন, দেখেন, ইন কনক্লুশন শব্দটা থাকবে না, একটা প্যারা থাকবে। কনক্লুশন শব্দটা থাকবে না, একটা প্যারা থাকবে। ইন কনক্লুশন আফটার অ্যানালাইজিং অল দ্য পয়েন্টস, দেখেন, in conclusion after analyzing all the points in favor and against the said topic, I would like to restate my opinion that, আমি পক্ষে ছিলাম, সেই পক্ষের কথা বলবো। I am in favor of the statement. I am in favor of the statement. I think, আমি মনে করি,
আই থিঙ্ক আমি মনে করি what I have stated in this essay, what I have stated in this essay emphasizes my point in this essay emphasizes my points and requires no more discussion. Emphasizes my points and requires no more discussion and requires no more discussion requires no more discussion. In conclusion, after analyzing all the points in favor and against the said topic, I'd like to state my opinion that I am in favor of the statement. আমি পক্ষে ছিলাম যেটা। I'd like to এখানে restate my thing. I would like to এই যে কথাটা রিস্ট্রেট পুনর্ব্যক্ত করা, অর্থাৎ আর্গুমেন্টারি বেসের মূল কথা হলো যে আপনাকে ইন্ট্রোডাকশনে বলে আসতে হবে আপনি কোন পক্ষে আছেন, এবং কনক্লুশনে এসে সেটা রিস্ট্রেট করতে হবে, পুনরায় ব্যক্ত করতে হবে। এবং এটা হলো আমাদের একদম কত ইজি না দেখেন তো। একদম এইভাবে আপনি যদি 5-6টা আর্গুমেন্টারি বেসে প্র্যাকটিস করেন, যেই আর্গুমেন্টারি বেসে আসুন না কেন আপনি লিখতে পারবেন। আর্গুমেন্টারি এসে তাহলে মূল কথা জিস্ট যদি আমরা বলি, তাহলে আর্গুমেন্টারি এসে হলো এটা একটা ক্রিটিক্যাল রাইটিং। এটা কোশ্চেন যাই থাক আপনার পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে। 4টা প্যারাতে লিখতে হবে। প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি প্যারা থাকবে। এই ইন্ট্রোডাক্টরি প্যারাতে আপনি কোন পক্ষে আছেন সেই কথাটা বলে যেতে হবে। পক্ষে থাকলে পক্ষের কথা বলে যাবেন, বিপক্ষে থাকলে বিপক্ষের কথা বলে যাবেন, এবং যে পক্ষে আপনি থাকবেন সেই পক্ষের কথাগুলো আগে আলোচনা করবেন, মানে সেকেন্ড প্যারাতে। থার্ড প্যারাতে আপনি যে পক্ষে নাই সেই পক্ষের কথাগুলো বলবেন। তারপরে কনক্লুশনে গিয়ে একটা কনক্লুশন দিতে হবে। যেহেতু সময় কম, ব্যাংকের পরীক্ষায় 15 মিনিটের মধ্যে লিখতে হবে, এই জন্য ফরম্যাটটা মেমোরাইজ করে নিতে হবে। ফরম্যাট যখন আপনি মেমোরাইজ করে নেবেন, অনেক অনেক ইজি হবে আপনার আর্গুমেন্টারি লেখা। মানে মনে হবে সবচেয়ে ব্যাংকের পরীক্ষায় সবচেয়ে সহজ কোশ্চেন যদি আমি বলতে চাই, সেটা হলো আর্গুমেন্টেটিভ এসে। বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় কিন্তু এখানে থাকে হলো 35 মার্কস আর্গুমেন্টেটিভ এসে, 30 থেকে 35, বিশাল একটা মার্কস। কিন্তু অন্য পরীক্ষায় থাকে 20। তার মানে বাংলাদেশ ব্যাংকের এটির পরীক্ষায় যেখানে 35 থাকবে বা 30 থাকবে, একটু বড় লিখতে হবে, আমরা বড়টাই করাই দিলাম। আর অন্য ব্যাংকের পরীক্ষায় নর্মালি 15 মিনিটে কিন্তু আপনি দুইটা একটা, অনেক ক্ষেত্রে 2টা পয়েন্ট দিলেন আর এখানে একটা দিতে পারবেন, বা দুইটা ম্যাক্সিমাম। হয়তো বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে 3টা 2টা এভাবে দিতে হবে, একটা পয়েন্ট বাড়াতে হবে যেহেতু মার্কসটা বেশি। তাহলে আবারও কাজ, তাহলে আপনাদের আগামী ক্লাসের জন্য কাজ যেটা হলো দেখেন,